আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যুদ্ধ এখন চরমে। যারা সামরিক বিশেষজ্ঞ তারা সবাই ধরে নিয়েছিলেন যে এ যুদ্ধ হবে একপক্ষীয় যুদ্ধ। ইসরায়েলের যে সামরিক সক্ষমতা এবং তাদের যারা বন্ধু রাষ্ট্র, ইউরোপের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, ফ্রান্স রয়েছে, ইংল্যান্ড রয়েছে, কানাডা রয়েছে, তার সঙ্গে সঙ্গে জার্মানি তো আছেই, এবং আমেরিকা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমেরিকা তার যে ইতিহাস, আমেরিকা নামক রাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধযাত্রা এবার হয়েছে পারস্য উপসাগরে। এই পারস্য উপসাগরে তাদের রণতরীগুলো তারা মোতায়েন করেছে, তাদের যত আধুনিক মারণাস্ত্র রয়েছে সেগুলো তারা এখানে এনেছে, এবং একই সঙ্গে প্রায় 50টির উপরে তাদের যে সামরিক ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, প্রতিটি ঘাঁটিতে তারা সর্বোচ্চ সৈন্য সমাবেশ, কৌশলগত অবস্থান, সামরিক সরঞ্জামাদির সেখানে সমাবেশ করা ছাড়াও তাদের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে তাদেরকে রেড অ্যালার্টে রাখা হয়েছে। ইসরায়েল, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, জর্ডান, এমনকি মিশর, এ সকল দেশের সামরিক বাহিনীকে রেড অ্যালার্ট রাখা হয়েছে যে যদি স্থল যুদ্ধের প্রয়োজন হয়, ইরাকে যেভাবে বুশের জামানাতে সেই স্থল যুদ্ধ পরিচালনা করা হয়েছিল, ইরানে যদি এরকম স্থল যুদ্ধের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি হবে জয়েন্ট ফোর্স, মানে এখানে কানাডিয়ান সৈন্য থাকবে, ইউরোপিয়ান সৈন্য থাকবে, আমেরিকান সৈন্য থাকবে এবং আরব দেশের সৈন্য থাকবে, যেন এটি নিয়ে কোনো আলোচনা সমালোচনা না হয়। এইভাবে প্রস্তুতি নিয়ে আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল। আক্রমণের শুরুতে তারা তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা, তাদের গোয়েন্দা শক্তির যে মাধুর্যতা বলবো না, ঠিক গোয়েন্দা শক্তির যে ইফেক্টিভনেস সেটি, এবং একই সঙ্গে তাদের যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতা আপনি এটা হিটলারও ঠিক এরকম কাজ কখনো করেননি। সেই নিষ্ঠুরতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে তারা ইরানে আক্রমণ করে একই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ তারা সেই ইরানের প্রায় 40 জন শীর্ষ সামরিক জেনারেলকে স্পট মেরে ফেলেছে। ট্রাম্প গর্ব করে বলছে যে ইরানে নেতৃত্ব দেওয়ার মতো কোনো সিনিয়র নেতৃবৃন্দ এখন আর অবশিষ্ট নেই, সবাইকে আমরা মেরে ফেলেছি। তো এটা গেল যুদ্ধের প্রথম 24 ঘন্টার ঘটনা। সেই 24 ঘন্টায় আমরা মনে করেছিলাম যে ইরান শেষ। এখন ইরানে কি রেজা শাহ পাহলভি তিনি ফিরে আসবেন? যে আগের যে রেজা শাহ পাহলভির ছেলে এখন রেজা পাহলভি, তিনি কি ফিরে আসবেন? নাকি ইরানের যে সকল বিদ্রোহী গ্রুপ বিভিন্ন সময়টিতে খামেনি সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল তারা নেতৃত্ব আসবে, নাকি নতুন কিছু হবে? না, আমেরিকা সেখানে সরাসরি তাদের রুল জারি করবে। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা চিন্তা করছিলাম, ঠিক সেই সময়টাতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা আঘাত আসতে থাকে, এবং অবিস্মরণীয় সে আঘাত। তাদের যুদ্ধবিমান নেই, তাদের নিউক্লিয়ার পাওয়ার নেই, তাদের যে অন্য যে প্রযুক্তিগত আমেরিকা ইউরোপের কাছে যে নৌশক্তি থাকে সেই নৌশক্তিও তাদের নেই। তাদের আছে কি কিছু ড্রোন আছে, যেটিকে বলা হয় শাহেদ ড্রোন, আর রয়েছে দূরপাল্লার, মাঝারি পাল্লার, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, এবং এই সকল ক্ষেপণাস্ত্রের মধ্যে আবার বেশ কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলিকে বলা হয় সুপারসনিক, শব্দের গতির চেয়ে বেশি। তো কেবলমাত্র ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ঘাঁটি রয়েছে, বললাম যে আগে প্রায় 50টি ঘাঁটি, এর মধ্যে তাদের টার্গেটের মধ্যে 27 ঘাঁটিতে তারা নিখুঁতভাবে আক্রমণ করেছে এবং
ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এর মধ্যে কয়েকটি যাকে বলা হয় নৌঘাঁটি একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে, কয়েকটি সামরিক ঘাঁটি তাও নিশ্চিহ্ন করে দিয়েছে। কত হতাহত হয়েছে, কত সৈন্য আমেরিকান সৈন্য মারা গেছে এই হিসাব পাওয়া যায়নি। অধিকান্ত ওই যে পার্শ্ববর্তী আরব রাষ্ট্রসমূহে যে সকল 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল যেখানে আমেরিকান সৈন্যরা আশ্রয় নিয়েছে এবং ওখানে বসে যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক সেই জায়গাগুলোতেও ইরান উপর্যুপরি হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে কি হলো, আরব দেশগুলোতে রীতিমতো ভীতিকর একটা অবস্থা তৈরি হয়েছে। ইরান এতদিন যে যুদ্ধগুলো করেছে সেখানে তারা আরবদের সাথে আসলে কখনো ঝগড়া করতে চায়নি, আরবদেরকে আক্রমণ করতে তারা চায়নি। যেমন তারা যখন সিরিয়াতে বাশার আল আসাদের সরকারের সময়টাতে প্রচণ্ড রকম শক্তিশালী হয়ে পড়েছিল, তাদের হিজবুল্লাহ এবং হুতিদের যন্ত্রণায় যেখানে ইসরায়েল পাগল হয়ে গিয়েছিল, এবং হিজবুল্লাহর ভয়ে যখন আমেরিকা থরথর করে কাঁপত, তার সঙ্গে সঙ্গে আবার হামাস যখন ইসমাইল হানিয়া জীবিত ছিলেন ওই সময়টাতে ইরানের যে প্রক্সি ক্ষমতা হায়েস্ট পর্যায়ে ছিল, তখন কিন্তু ইরান ইচ্ছা করলেও তখন তাদের যে সাইকোলজিক্যাল অবস্থা ছিল, সেই সাইকোলজিক্যাল অবস্থায় তারা যদি চেষ্টা করত একই সঙ্গে কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক এবং সৌদি আরবে তারা দখল করে নিতে পারত। এই ক্ষমতা তাদের ছিল, কিন্তু তারা সেই কাজটি তারা করেনি। যখন কাসেম সুলাইমানিকে মেরে ফেলা হলো, ইরানের যে বিপ্লবী গার্ড, সেই গার্ডের যে প্রধান, বিশেষ করে যারা বিদেশে অপারেশন পরিচালনা করে, সেই অপারেশনের যিনি প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করা হলো। এরপর আরও কয়েকজন খুব নামকরা জেনারেলকে হত্যা করা হলো এবং ইরানের প্রেসিডেন্ট রাইসিকে তারা হত্যা করে ফেললো। এই হত্যা করার ফলে কি হলো, যারা হত্যাকারী ইসরায়েল এবং আমেরিকা তাদের সাহস বাড়তে থাকলো, আর ইরানের মধ্যে যারা বিদ্রোহ করার চেষ্টা করছিল, সরকারের বিরোধিতা করার চেষ্টা করছিল, তাদের সাহস বাড়তে শুরু করলো। এবং আমেরিকা চাইলো যে কোনোভাবে ইরানের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে খামেনিকে অধিচ্যুত করা। তো প্রথম দফায় যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে ইরান অভাবনীয় সফলতা লাভ করেছিল, এবং তখন ইরান যদি আর মাত্র 10 দিন যুদ্ধ চালিয়ে নিত, পৃথিবী কোথায় যেত বলা যায় না। এবং তখন ইসরায়েল এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইসরায়েল হুমকি দিয়েছিল যে তারা পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাবে, এবং আমি মনে করি এটা ইসরায়েলকে করতে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন কি হলো, ওই সময়টিতে তারা যখন যুদ্ধবিরতি মেনে নিল ইরান, সেই যুদ্ধবিরতির এই সময়টিতে ইসরায়েল যে প্রস্তুতি নিল, আমেরিকা যে প্রস্তুতি নিল, ঠিক সেইভাবে ইরান প্রস্তুতি নিতে পারেনি। উল্টো ইরানের মধ্যে অভ্যন্তরীণ বিপ্লব ঘটিয়ে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল কয়েকদিন আগে, পারে তো সরকার পড়ে যায় একটা অবস্থা। এর মধ্যে আবার নতুন করে আমেরিকা যুদ্ধের দামামা বাজালো। একদিকে নেগোসিয়েশন, একদিকে আলাপ আলোচনা, এবং সেই আলাপ আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইরান যখন একেবারে নির্ভর যে একটা আলাপ আলোচনা হচ্ছে এবং সেই আলাপ আলোচনা চলমান, ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যে আলোচনাটা চলছিল, সেই আলোচনাটা যখন চলমান, ঠিক সেই সময় কাউকে কোনো কিছু না জানিয়ে রীতিমতো বিশ্ব মোনাফেকের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়ে আমেরিকা এবং ইসরায়েল সেই ইরানের পরে আক্রমণ চালালো। এরপর তো যুদ্ধ। এই যুদ্ধ কোথায় যাবে জানি না, কিন্তু ইমাম খামেনির মৃত্যু সারা পৃথিবীকে কাঁদিয়েছে, এমনকি আমেরিকাবাসীদেরকেও কাঁদাচ্ছে। এটি যে একটি অপ্রয়োজনীয় এবং অনাহত যুদ্ধ, এটি এখন খোদ আমেরিকা এবং ইউরোপের যারা লোকজন তারা বলার চেষ্টা করছে। এবং এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের অনেক দেশ যারা ডোনাল্ড ট্রাম্পকে উদ্বুদ্ধ করেছে, ফাইন্যান্স করেছে, টাকা দিয়েছে এই যুদ্ধ জড়িয়ে, এই যুদ্ধে ইরানকে ধ্বংস করার জন্য। অধিকাংশ এখানে ডোনাল্ড ট্রাম্পের মনস্তাত্ত্বিক বিষয়ে কিন্তু অনেক কাজ করেছে। সেটা হলো যে তিনি বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। তার ইচ্ছা ছিল যে নোবেল কমিটি তাকে একটা নোবেল পুরস্কার দিবেন, তো তাকে সেই পুরস্কার না দেওয়ার ফলে তিনি বলছেন যে আমি আর এখন শান্তির জন্য কাজ করব না। এবং তিনি শান্তির জন্য কাজ না করে কতটা অশান্তির জন্য কাজ করতে পারেন তার বাস্তব প্রমাণ
আমরা দেখেছি ভেনেজুয়েলাতে, তার বাস্তব প্রমাণ আমরা দেখছি এখন ইরানে। যাই হোক, ইরানের যুদ্ধের শেষ পরিণতি কী হবে? এটি একটি অসম যুদ্ধ। সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারগুলো একদিকে, সমস্ত সুপার ন্যানো টেকনোলজিগুলো একদিকে, অন্যদিকে মান্দাত্তা আমলের মনোবল এবং স্থল যুদ্ধে হাতাহাতি যুদ্ধ করার যে তালেবানি শক্তি, সেই তালেবানি শক্তির মহড়া দেওয়া ছাড়া এখন ইরানের অন্য কোনো গত্যন্তর নেই এবং ইরান সেদিকে এগোচ্ছে। আমরা যেটা জানতে পারি যে ইরানের সেই ব্যালিস্টিক মিসাইল, এদের সংখ্যা মাত্র 2000, সাকল্যে 2000। এর মধ্যে হয়তো তারা 600-700 তারা খরচ করে ফেলেছে। আর অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল তারা একদিনে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের মাটিতে। বোঝার চেষ্টা করে যেখানে কতটা অসম যুদ্ধ হচ্ছে, এবং সেই অসম যুদ্ধের মধ্যেও ইরান যে পারঙ্গমতা দেখিয়েছে এবং যে সাহস তারা দেখাচ্ছে, এবং যেভাবে যে সকল রাষ্ট্রে আমেরিকার ঘাঁটি রয়েছে সে সকল রাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনা যেখানে সন্দেহ করা হচ্ছে যে আমেরিকার সৈন্যরা আছে, সেখানে তারা যেভাবে র্যান্ডমলি আক্রমণ পরিচালনা করছে, তাতে করে গত 20 বছর ধরে যারা মনে করছে পৃথিবী তাদের জান্নাত, এই পৃথিবী নারীদেরকে, সব সুন্দরী নারীদেরকে তারা হুর বানিয়ে যারা বালাখানা গড়ে তুলেছে, কামনা, বাসনা, যৌনতা, নৃত্য, গীত, মদ্যপান ছাড়া যারা এই পৃথিবীর অন্য কোনো কিছুকে প্রয়োজনীয় মনে করে না, এই আরব শেখদের নাফরমানি, মুনাফিকি এবং ইসলামহীনতা এবং তাদের কুফরি কার্যক্রমের মূলে, বেদি মূলে এই ইরান এইবার যে আঘাত এনেছে, কোনোদিন গত 1000-2000 বছরে এইভাবে সম্মিলিতভাবে আরব পেনিনসুলারের সমস্ত দুষ্ট, বদমায়ের, জাহেল, জালেমদের বেদিমূলে আঘাত কেউ করতে পারেনি, এমনকি গাজী সালাউদ্দিন সাহেবও নয়। সেই জিনিসটি এই কয়েকদিন হয়েছে। ফলাফল কী হবে জানি না। ডোনাল্ড ট্রাম্পের মন খারাপ, মাথা খারাপ হয়ে গেছে। তিনি তার অবকাশ যাপন থেকে যখন আসছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, ইরান সম্পর্কে একটা টু শব্দ তিনি করেননি। এই কয়েকদিনে এআই নির্মিত কিছু কথাবার্তা নেতানিয়াহুর মুখ থেকে শোনা যাচ্ছে, কিন্তু আসলে নেতানিয়াহু জীবিত আছেন কিনা এটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সোশ্যাল মাধ্যম বলার চেষ্টা করছে যে নেতানিয়াহু কুল্লু খতম, সে আর নাই, ইন্না লিল্লাহ হয়ে গেছে। তো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। $70 পার ব্যারেল যে তেল ছিল সেটি এখন $120, $130 হয়ে গেছে, এবং এই যুদ্ধ যদি আরও 2 থেকে 3 দিন চলে, এই তেলের মূল্য পার ব্যারেল $200 গিয়ে পৌঁছবে। কি হবে তখন অবস্থা? আমেরিকাতে গৃহবিবাদ শুরু হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পকে, মানে আমেরিকান জনগণ রাস্তায় নেমে এমন একটা অবস্থা করবে যে ওটা সামাল দেওয়ার মতো অবস্থা মার্কিন মেরিনদের থাকবে না, বা প্রেসিডেন্টের স্পেশাল সিকিউরিটি ফোর্সের থাকবে না। বিপ্লব হবে, বিদ্রোহ হবে, অভ্যুত্থান হবে ফ্রান্সে, অভ্যুত্থান হবে ইংল্যান্ডে এই অসম যুদ্ধের সমর্থন দেওয়ার জন্য। এমনকি সৌদি রাজপরিবার, কুয়েতের রাজপরিবার, কাতার এবং যাকে বলা হয় জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত, এ সকল দেশে যে রাজতন্ত্র চলছে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তুঙ্গে। তারা সুযোগ পাচ্ছে না, কিন্তু ইরান যদি এই যুদ্ধটিকে মাত্র 1 মাস প্রলম্বিত করতে পারে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের মানচিত্র সব পরিবর্তন হয়ে যাবে, এবং অনেক প্রিন্স দেখবেন মুহূর্তের মধ্যে ভিখিরি হয়ে গেছে। অনেক দণ্ড এবং মুন্ডের অধিকর্তা, তারা কেউ কেউ ফাঁসির মঞ্চের আসামি হিসেবে আবির্ভূত হবেন। আল্লাহ অতি উত্তম কৌশলী, এখানে আবেগের কোনো বিষয় নেই। আমি আগেই বলেছি যে এখানে বাস্তব যদি মিলিটারি প্র্যাকটিস ধরেন, মিলিটারি পাওয়ার ধরেন, সেক্ষেত্রে ইরান এখানে কিছুই না। কিন্তু এই পৃথিবীতে যত ডিসাইসিভ ব্যাটেলগুলো হয়েছে, যুগান্তকারী, সিদ্ধান্ত পরিবর্তনকারী, কোর্স অফ অ্যাকশন পরিবর্তনকারী যে যুদ্ধগুলো হয়েছে, সবই কিন্তু এরকম অসম যুদ্ধ। অসম যুদ্ধ। কখনো 10,000 সৈন্য নিয়ে 2 লাখ সৈন্যের মোকাবেলা করা হয়েছে, কখনো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর্মি একেবারে পৃথিবীর দুর্বলতম একটি আর্মির কাছে পরাজিত হয়েছে।
ইরানেরই একজন বাদশা ছিলেন। এটা বলে শেষ করছি, নাম দ্য সাইরাস দ্য গ্রেট। তখন মানে সাইরাস দ্য গ্রেটের যে রাজত্ব, এখনো পর্যন্ত এত বড় রাজত্ব কেউ তৈরি করতে পারেনি। তো সেই সাইরাস হঠাৎ করে এক মহিলা সামন্ত রাজা, মহিলা সামন্ত রাজা, সম্ভবত এখন রাশিয়ার কোনো একটি অঞ্চলের তিনি আঞ্চলিক রাজা ছিলেন। এই উরাল উরাল পর্বতমালা, তারপর ক্যাস্পিয়ান সাগর এর আশেপাশ দিয়ে তার রাজত্ব ছিল। এবং সেই রাজত্বে সেই যুদ্ধে আসার জন্য, ক্যাস্পিয়ান সাগর বললাম এই কারণে যে ওখানে সেই সাইরাসকে নৌকা তৈরি করতে হয়েছিল। এখন সাইরাস এবং সেই মহিলার যে অবস্থা যদি আপনি বিবেচনা করে নেন, এটাকে আপনি তুলনা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ভার্সেস ভুটান, এরকম ছিল। তো ওই মহিলা খুব করুণ করে একটা চিঠি লিখেছে যে আপনার সাথে আমার যুদ্ধ হয় না, সারা দুনিয়ার বাদশা আপনি, কেন আপনি আমার মতো একটা ছোট রাজ্য অধিকার করতে চাচ্ছেন আর আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছেন। এখানে বিয়েটা ছিল একটা ফাঁদ, বিয়ের ফাঁদে তার রাজ্যটা অধিকার করার জন্য। কিন্তু সাইরাস থামলেন না, তিনি যুদ্ধে আসলেন, সেই যুদ্ধে পরাজিত হলেন এবং তিনি নিহত হলেন। আমার কাহিনী নয়, সেটি এই কাহিনী হিরোডোটাসের যে দ্য হিস্ট্রি বইতে এটা লিপিবদ্ধ আছে অসাধারণ চমৎকারভাবে। তো এরকম অসংখ্য ঘটনা পৃথিবীতে কোর্স অফ অ্যাকশন ঘটেছে। তো এইবার এই 2026 সনে আমেরিকার ভাগ্যে কি হয় বা ইরানের ভাগ্যে কি হয়, সেটাই দেখার বিষয়।